আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে ডিসকাস করব কমপ্লিটিং সেন্টেন্স। এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোয়েশ্চেন্স। ডিয়ার লার্নার্স, 4টি রুল দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, যে রুলসগুলো থেকে অসংখ্যবার এইচএসসি বোর্ড পরীক্ষাতে এসেছিল। ডিয়ার লার্নার্স, রুলসগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ। এই ক্লজগুলো দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সেগুলো বিস্তারিত ডিসকাস করব। ডিয়ার লার্নার্স, যেহেতু রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, সেই কারণে প্রথমেই ক্লজ কাকে বলে, ক্লজ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। সুতরাং প্রথমেই ক্লজ কাকে বলে, কত প্রকার এবং ক্লজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিতে হবে। ক্লজ কি? ক্লজ হচ্ছে একটি বৃহত্তর বাক্যের অংশ। ক্লজ হলো বৃহত্তর সেন্টেন্স বা বাক্যের একটি অংশ যার নিজস্ব সাবজেক্ট এবং ভার্ব সহ অন্যান্য অংশ থাকতে পারে। অর্থাৎ ক্লজের একটি সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে, এছাড়া অন্যান্য অংশও থাকতে পারে। ক্লজ প্রধানত দুই প্রকার: ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, অর্থ হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য, এবং দ্বিতীয়টি হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, নির্ভরশীল বা খণ্ড বাক্য। ডিয়ার লার্নার্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে প্রথমে ডিসকাস করব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে একটি স্বাধীন খণ্ডবাক্য যেটি নিজে নিজে একটি কমপ্লিট সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিজেই একটি কমপ্লিট সেন্টেন্স। এটি একা সেন্টেন্স হিসেবে ব্যবহার হতে পারে। অর্থাৎ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি সিম্পল সেন্টেন্স। যেমন শি সিংস বিউটিফুলি, এখানে শি হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে সিংস, আর বিউটিফুলি অ্যাডভার্ব বা অতিরিক্ত অংশ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অতিরিক্ত অংশ মিলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি সিম্পল সেন্টেন্স। এছাড়া মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস বা দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মিলে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। যখন দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় তখন এই ক্লজগুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়ে থাকে, এবং এই কোঅর্ডিনেট ক্লজগুলো যুক্ত হয় জয়েন্ট বাই, অর্থাৎ যুক্ত হয় কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো? অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, ফর, নর ইত্যাদি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স যখন গঠন করে তখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। মূলত কোঅর্ডিনেট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই কথা। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড আই বট ফ্রুটস, এবং আমি কিছু ফল কিনেছিলাম। তাহলে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এই সেন্টেন্সটি হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোর নাম হয়েছে কোঅর্ডিনেট ক্লজ। মূলত কোঅর্ডিনেট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই কথা। ডিয়ার লার্নার্স, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? ডিপেন্ডেন্ট ক্লজ সব সময় মেইন ক্লজের উপর নির্ভরশীল। মেইন ক্লজ বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বোঝায়। ডিপেন্ডেন্ট ক্লজ কখনো বাক্যে একা ব্যবহার হতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজের উপর নির্ভরশীল হতে হয়। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে নির্ভরশীল ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, রিলেটিভ প্রনাউন দিয়ে, রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে অথবা আদার WH ওয়ার্ডস দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ
কি হয়, শুরু হয়। ডিপেন্ডেন্ট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। ডিপেন্ডেন্ট ক্লজ যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল হয় তখন উক্ত সেন্টেন্সটি মূলত কমপ্লেক্স সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য ডিপেন্ডেন্ট ক্লজ তিনভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল হয়। তিন প্রকার ডিপেন্ডেন্ট ক্লজ, যেমন নাউন ক্লজ, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই নাউন ক্লজ, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিন প্রকার ক্লজের গঠন কিন্তু তিন রকমের। এই তিন প্রকার ক্লজই কিন্তু সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজগুলো মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এবং নাউন ক্লজ, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয় বা নির্ভরশীল হয় সেটি এখন দেখাবো। এবং এই রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স হিসেবে পরীক্ষাতে আসে এবং এই ক্লজগুলো দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, এগুলো এখন বিস্তারিত একে একে ডিসকাস করব। শুরুতেই ডিসকাস করব রিলেটিভ ক্লজ দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ডিয়ার লার্নার্স, রিলেটিভ ক্লজগুলো কিভাবে গঠিত হয় আমি বলেছি। রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে রিলেটিভ ক্লজগুলো বা অ্যাডজেক্টিভ ক্লজগুলো গঠিত হয়। রিলেটিভ প্রনাউনগুলো কোনগুলো? যেমন হু, হোম, হোজ, হুইচ, দ্যাট ইত্যাদি, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এবং রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? হুয়েন, হোয়ার এবং হোয়াই। এগুলো দিয়ে মূলত রিলেটিভ ক্লজ তৈরি হয়। এবং এই রিলেটিভ ক্লজগুলো দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হয় সেটি এখন ডিসকাস করব। তবে রিলেটিভ ক্লজগুলো গঠন আমাদেরকে জানতে হবে। যেমন রিলেটিভ ক্লজগুলো প্রথমেই রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে গঠিত হবে। যদি রিলেটিভ প্রনাউনটি সাবজেক্টের কাজ করে তাহলে উক্ত রিলেটিভ প্রনাউনের পরে ভার্ব প্লাস আদার পার্টস বসবে। আর যদি রিলেটিভ প্রনাউনটি অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন রিলেটিভ প্রনাউনের পরে সাবজেক্ট বসাতে হয়, ভার্ব বসাতে হয়, আদার পার্টস থাকলে বসাতে হয়। আর এই রিলেটিভ প্রনাউনটি যদি পসেসিভ কেস হয় তাহলে এই পসেসিভ কেসের পরে একটি নাউন বসে, ভার্ব প্লাস আদার পার্টস বসে। ডিয়ার লার্নার্স, আর রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যদি রিলেটিভ ক্লজটি গঠিত হয় তাহলে রিলেটিভ অ্যাডভার্বগুলো কোনগুলো? হোয়ার, হুয়েন, হোয়াই। তখন রিলেটিভ অ্যাডভার্বগুলোর পরে সাবজেক্ট বসে, ভার্ব বসে এবং আদার পার্টস বসে। আমরা প্রত্যেকটি রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে কিভাবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হয় এবং কিভাবে এগুলো ইনকমপ্লিট সেন্টেন্স হিসেবে পরীক্ষাতে থাকে এখন এই রুলসগুলো দেখাবো। যেমন প্রথমে হু রিলেটিভ প্রনাউনটি সাবজেক্ট হিসাবে যদি বসে তাহলে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। হু অর্থ হচ্ছে যে বা যারা। এটি সাবজেক্ট হিসাবে যদি পরীক্ষাতে ইনকমপ্লিট সেন্টেন্স হিসাবে আসে, কিভাবে আসে? রিলেটিভ প্রনাউন হু যখন সাবজেক্ট হিসাবে আসে তখন এটি রিলেটিভ ক্লজ গঠন করার জন্য এই রিলেটিভ প্রনাউনটির পরে কি বসে? হু বসে এবং ভার্ব প্লাস আদার পার্টস বসে। যেমন রিলেটিভ ক্লজ দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় তাহলে মনে রাখতে হবে যে ইনকমপ্লিট সেন্টেন্সটি থাকে এটিতে যে সাবজেক্টটি, যে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে যে নাউনটি থাকে সেই নাউনটিকে মূলত বিশেষিত করে বা মডিফাই করে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এটি একটি কমপ্লিট বাক্য। যেমন দ্য ম্যান, এখানে একটি সাবজেক্ট এবং নাউন, এটিকে রিলেটিভ ক্লজ দ্বারা মডিফাই করতে হবে। এখন এটি যে রিলেটিভ ক্লজ দ্বারা মডিফাই করব অর্থাৎ হু প্লাস ভার্ব প্লাস আদার পার্টস দিয়ে মডিফাই করব, এটি আমরা কিভাবে বুঝব? যখন রিলেটিভ ক্লজ দিয়ে মডিফাই করতে হয় তখন এটি একটি কমপ্লিট বাক্য। কমপ্লিট বাক্যটিকে মডিফাই করতে হয় কমপ্লিট বাক্যের নাউনটিকে। তাহলে এটি কমপ্লিট বাক্য কিভাবে বুঝবো? যেমন দ্য ম্যান, এখানে সাবজেক্ট, ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, এখানে ক্যান মেনটেন অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট আছে, অর্থাৎ এই বাক্যে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট আছে। এটি একটি পরিপূর্ণ বাক্য।
তাহলে এখানে গ্যাপে আমরা কি বসাবো? এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বসাবো। অ্যাডজেক্টিভ ক্লজ তখনই বসে যখন বাক্যটি একটি কমপ্লিট বাক্য থাকে, শুধু মডিফায়ার হিসেবে বা অ্যাডজেক্টিভ ক্লজকে বসাতে হয়। যেহেতু দ্য ম্যান এই নাউনটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করব, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন কিভাবে করে? যেহেতু এখানে একটি এটি একটি সাবজেক্টকে মডিফাই করছে, এই কারণে হু দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটি গঠন করব। তাহলে হু এর পরে আমরা জানি যে হু যেহেতু সাবজেক্ট হিসেবে বসে, হু এর পরে ভার্ব বসে, আদার পার্টস বসে। তাহলে দ্য ম্যান হু টেকস ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, যে ব্যক্তি প্রতিদিন শরীরচর্চা করে, ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, সে ভালো স্বাস্থ্য রক্ষা করতে পারে। ডিয়ার লার্নার্স, এখানে আমরা দেখেছি যে সাবজেক্টটি আছে, এরপর গ্যাপ আছে, তারপর সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট আছে, অর্থাৎ এখানে সাবজেক্টটিকে অর্থাৎ নাউনটিকে মডিফাই করতে হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। অ্যাডজেক্টিভ ক্লজের গঠন আমরা জানি, রিলেটিভ প্রনাউন, যদি অ্যাডজেক্টিভ রিলেটিভ প্রনাউনটি সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে হু, তাহলে সাবজেক্টের পরে ভার্ব প্লাস আদার পার্টস। তাহলে হু টেক্স রেগুলার এক্সারসাইজ রেগুলারলি, এটি হচ্ছে রিলেটিভ ক্লজ। আবার আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। এখানে আই নো দ্য ম্যান এটি কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স। তাহলে এটিকে, যেহেতু সেন্টেন্সটি কমপ্লিট, এটিকে যদি আবার কমপ্লিট করতে হয়, এটি ইনকমপ্লিট হিসাবে থাকে, পরীক্ষাতে আসে, তাহলে এটি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লিট করতে হবে। কারণ কমপ্লিট সেন্টেন্সকে একমাত্র কমপ্লিট সেন্টেন্সকে আর অন্য কিছু দিয়ে, এটি সেন্টেন্সটি তো কমপ্লিট, এটিকে আবার কমপ্লিট করব কি? এই কারণে এটিকে মডিফাই করে কমপ্লিট করতে হবে। তো মডিফাই করতে হবে এখানে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, এখানে অবজেক্টটিকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে রিলেটিভ ক্লজের গঠন আমরা অলরেডি শিখেছি, যেমন হু রিলেটিভ প্রনাউন, তারপরে এখানে ক্যান সলভ অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু ক্যান সলভ দ্য প্রবলেম, যে সমস্যাটি সমাধান করতে পারে। ডিয়ার লার্নার্স, আমরা দেখেছি যে এটি একটি কমপ্লিট সেন্টেন্স, অবজেক্টের পরে রিলেটিভ ক্লজ দিয়ে কমপ্লিট করেছি, আর এখানে সাবজেক্টের পরে রিলেটিভ ক্লজ দিয়ে কমপ্লিট করেছি। আরেকটি ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করব, যেটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছিল, যেমন হি হু। এখানে কিন্তু প্রনাউন হি, সাবজেক্টের পরে হু রিলেটিভ প্রনাউন দেওয়া আছে, এখানে শুধু রিলেটিভ প্রনাউনের পরে ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে দিলেই হবে। যেমন হি হু স্টাডিজ হার্ড, সে যে কঠোর পড়াশোনা করে, মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট, সে খুব একটি চমৎকার রেজাল্ট বা ফলাফল করতে পারে বা করে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। ডিয়ার লার্নার্স, এখানে হি হু সাবজেক্ট আছে, তারপরে কিন্তু মেক্স ভার্ব আছে, অবজেক্ট আছে। এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স, কিন্তু এটি পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাহলে এটি রিলেটিভ ক্লজ দিয়ে এটিকে কি করা হয়েছে? এটিকে মডিফাই করা হয়েছে। যেহেতু এখানে হু রিলেটিভ প্রনাউন দেওয়া আছে, ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে দিয়েছি। তাহলে যদি রিলেটিভ প্রনাউন দেওয়া থাকে, তাহলে কিন্তু রিলেটিভ প্রনাউনটি সাবজেক্টের কাজ করলে ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে দিলে হয়, আর রিলেটিভ প্রনাউনটি যদি অবজেক্ট বা পসেসিভের কাজ করে, তাহলে রিলেটিভ প্রনাউনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে এটিকে মডিফাই করতে হয়। আর যদি এখানে এই রিলেটিভ প্রনাউন না দেওয়া থাকে, তাহলে পুরো রিলেটিভ ক্লজ দিয়ে এটিকে মডিফাই করতে হয়। ডিয়ার লার্নার্স, এখন দেখব হোম অবজেক্ট। রিলেটিভ প্রনাউন যখন অবজেক্টের কাজ করে, তখন এটির গঠনটি কি? নাউনের পরে যে হোম বসবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসবে। যেমন দ্য ম্যান হোম আই মেট ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এটি কিন্তু একটি পূর্ণ বাক্য। এই পূর্ণ বাক্য হওয়ার কারণে এটিকে যদি কমপ্লিট করতে হয়, তাহলে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে দ্য ম্যান হোম আই মেট ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল, এখানে হোম হচ্ছে অবজেক্ট হিসেবে বসেছে, এই কারণে হোমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে রিলেটিভ ক্লজ হিসেবে এই নাউনটিকে মডিফাই করেছে এবং ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করা হয়েছে। ডিয়ার লার্নার্স, হোজ পসেসিভ কেস হিসাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে রিলেটিভ ক্লজ তৈরি করে
কমপ্লিট করতে হয়। যেমন আই মেট এ বয়, আমি একটি বালকের সঙ্গে দেখা করলাম, হোজ যার। তাহলে হোজের পরে হোজ যেহেতু পজিটিভ কেস, তারপরে একটি নাউন বসবে, ভার্ব বসবে, আদার পার্টস থাকলে বসবে। তাহলে হোজ আই মেট এ বয়, আমি বালকটির সঙ্গে দেখা করলাম, হোজ একটি নাউন বসিয়েছি ফাদার, হোজ ফাদার, তারপরে ভার্ব বসিয়েছি ইজ, তারপরে অবজেক্ট, হোজ ফাদার ইজ এ ডক্টর, যার বাবা হচ্ছে একজন ডাক্তার। এইভাবে রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ তৈরি করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। এখন দেখো হুইচ যখন অবজেক্ট হিসাবে বসে তখন কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। যেমন ট্রিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভাল, গাছ আমাদের টিকে থাকার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। দে সাপ্লাই, এটি আমাদেরকে তারা আমাদেরকে সরবরাহ করে অক্সিজেন সরবরাহ করে। উইদাউট হুইচ, যেটি ছাড়া উই ক্যানট লিভ, আমরা বাঁচতে পারি না। এখানে উইদাউট হুইচ প্রিপজিশন প্লাস রিলেটিভ প্রোনাউন, এরপরে সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট ভার্ব বসিয়ে এটিকে রিলেটিভ ক্লজ তৈরি করেছি এই অক্সিজেন নাউনটিকে মডিফাই করার জন্য। ডিয়ার লার্নার্স, তাহলে এই হুইচ হচ্ছে এখানে অবজেক্টের কাজ করেছে, এই কারণে হুইচের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে এই যে অক্সিজেন নাউনটিকে মডিফাই করেছে। এভাবে রিলেটিভ ক্লজ তৈরি করে কি করতে হয়, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হয়। দ্যাট যখন সাবজেক্ট হিসাবে রিলেটিভ প্রোনাউন হিসেবে, দ্যাট রিলেটিভ প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন কিভাবে মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। তাহলে যেমন দ্যাট যখন সাবজেক্ট হিসেবে বসে তখন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে, রিলেটিভ প্রোনাউনের পরে সরাসরি ভার্ব বসে, আদার পার্টস থাকলে বসে। যেমন ইট ইজ লাভ, এটি হচ্ছে ভালোবাসা, দ্যাট যেটি ব্রিংস ট্রু হ্যাপিনেস, প্রকৃত সুখ নিয়ে আসে। তাহলে দ্যাট যেহেতু রিলেটিভ প্রোনাউনটি সাবজেক্টের কাজ করেছে, এরপরে ভার্ব বসিয়েছি, অবজেক্ট বসিয়েছি, তাহলে এটি রিলেটিভ ক্লজ তৈরি করে লাভ নাউনটিকে মডিফাই করেছে। ডিয়ার লার্নার্স, এখন দেখব রিলেটিভ অ্যাডভার্ব কিভাবে রিলেটিভ ক্লজ তৈরি করে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন হোয়ার, এটি স্থান বুঝিয়ে থাকে। যেমন এ লাইব্রেরি ইজ এ প্লেস, একটি গ্রন্থাগার হচ্ছে একটি স্থান, ইজ এ প্লেস। তাহলে হোয়ার এখানে দেওয়াই আছে, তা এরপরে সাবজেক্ট ভার্ব বসিয়ে রিলেটিভ ক্লজ তৈরি করতে হবে। যেমন এ লাইব্রেরি ইজ এ প্লেস, একটি গ্রন্থাগার হচ্ছে একটি এমন একটি স্থান, হোয়ার যেখানে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ক্যান রিড পড়তে পারে, বুকস বই। ডিয়ার লার্নার্স, এখানে এ লাইব্রেরি ইজ এ প্লেস এটি একটি কমপ্লিট সেন্টেন্স, এটিকে রিলেটিভ ক্লজ দিয়ে মডিফাই করা হয়েছে। রিলেটিভ ক্লজ দিয়ে মডিফাই করার জন্য এখানে রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার বসিয়েছি, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়ে অবজেক্ট বসিয়ে এটিকে মডিফাই করা হয়েছে। তাহলে রিলেটিভ ক্লজ গঠন কিভাবে করতে হয়, রিলেটিভ অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েও রিলেটিভ ক্লজ গঠন করা হয়ে থাকে। এই হোয়ার রিলেটিভ অ্যাডভার্বটি দিয়ে রিলেটিভ ক্লজ গঠন করে অনেকবার বিভিন্ন বোর্ডে এইচএসসি পরীক্ষাতে এসেছিল। আমি নিচে এগুলো লিখে রেখেছি, দেখিয়েছি। ডিয়ার লার্নার্স, এবার দেখব হোয়েন দিয়ে কিভাবে, হোয়েন রিলেটিভ অ্যাডভার্বটি দিয়ে কিভাবে রিলেটিভ ক্লজ তৈরি করতে হয়। হোয়েন রিলেটিভ অ্যাডভার্বটি দিয়েও ঠিক একইভাবে হোয়েনের পরে সাবজেক্ট ভার্ব এবং আদার পার্টস গঠন করে এটি নাউনকে মডিফাই করে। যেমন এ রেইনি ডে ইজ দ্য ডে, বৃষ্টির দিন হচ্ছে এমন একটি দিন, হোয়েন যখন ইট রেইনস অল ডে লং, সারাদিন বৃষ্টি হয়। তাহলে হোয়েনের পরে সাবজেক্ট ভার্ব এবং অতিরিক্ত অংশ বসেছে। ডিয়ার লার্নার্স, এভাবে রিলেটিভ ক্লজ তৈরি করেছি কিভাবে, রিলেটিভ অ্যাডভার্বের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে নাউনকে মডিফাই করেছে। এটি দিয়ে ও অসংখ্যবার বিভিন্ন বোর্ডে এইচএসসি পরীক্ষাতে এসেছিল। এবং হোয়াই রিলেটিভ অ্যাডভার্বটি দিয়ে একইভাবে কি করতে হয়, রিলেটিভ ক্লজ তৈরি করে নাউনকে মডিফাই করে। যেমন দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, অনেক কারণ আছে হোয়াই, যে কারণে দ্য স্টুডেন্টস, হোয়াইয়ের পরে সাবজেক্ট বসিয়েছি দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের ছাত্রছাত্রীরা, ভার্ব হচ্ছে ফেল ইন ইংলিশ, এটি হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, অনেক কারণ আছে হোয়াই
যে কারণে দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশের ছাত্রছাত্রীরা ফেল ইন ইংরেজিতে ফেল করে। ডিয়ার লার্নার্স, এখানে রিজনস হচ্ছে নাউন। এই নাউনের পরে রিলেটিভ অ্যাডভার্ব হোয়াই বসিয়ে তারপরে সাবজেক্ট ভার্ব বসিয়ে এটিকে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে এটি নাউনকে মডিফাই করেছে। এভাবে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পরে সাবজেক্ট ভার্ব বসিয়ে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে একটি নাউন বা একটি প্রনাউনকে সেন্টেন্সের মধ্যে মডিফাই করে অ্যাডজেক্টিভের মতো। ডিয়ার লার্নার্স, এখন দেখব পার্টিসিপল ফ্রেজ দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ডিয়ার লার্নার্স, আমরা জানি যে ৩ প্রকার পার্টিসিপল ফ্রেজ আছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, এটির নিয়ম হচ্ছে, এটি এখানে কেন রেখেছি কারণ হচ্ছে এই রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। সংক্ষিপ্ত রূপ বলতে রিলেটিভ ক্লজের সাবজেক্ট উঠিয়ে দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলেই এটি কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। আর রিলেটিভ ক্লজের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব উঠিয়ে দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল রেখে দিলে এটি পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এই কারণে রিলেটিভ ক্লজের পরপর প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হয় দেখিয়েছি, এবং এগুলো দিয়ে পার্টিসিপল ফ্রেজ দিয়ে কিন্তু পরীক্ষাতেও কিন্তু অসংখ্যবার, বোর্ড পরীক্ষাতেও কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স এসেছিল। যেমন ইন আওয়ার কান্ট্রি, আমি স্ট্রাকচারটি বলছি না, স্ট্রাকচারটি একেবারেই সহজ। রিলেটিভ ক্লজ গঠন জানলে রিলেটিভ ক্লজের সাবজেক্ট উঠিয়ে যে মেন ভার্বটি থাকে মেন ভার্বটির সঙ্গে সাবজেক্ট উঠিয়ে অথবা অক্সিলারি ভার্ব থাকলে উঠিয়ে মেন ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করে বাকি সব ঠিক রেখে কিন্তু এটি পার্টিসিপল ফ্রেজ হয়ে যায়। যেমন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে। এখানে আছে লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বাস করে। দরিদ্র সীমার নিচে বাস করে, এটি রিলেটিভ ক্লজ দিয়ে কিন্তু করা যাবে। দেয়ার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, হু লিভ বিলো দ্য পভার্টি লাইন, যারা দরিদ্র সীমার নিচে বাস করে। তাহলে হু উঠিয়ে দিয়ে লিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাকি সব ঠিক রেখেছি, তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গিয়েছে। তাহলে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজকেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করা হয়। মূলত এটিকে আমি এখানে একটু বলে রাখি, এটি মূলত একটি কি, রিলেটিভ ক্লজের রিডিউসড ফর্ম বা ছোট সংস্করণ বলা হয়। অর্থাৎ রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজেরই একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপলটি কিভাবে গঠিত হয়, যেমন দা কার, এখানে অতিরিক্ত অংশটি আমি বলি, পোভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, এটি হচ্ছে অতিরিক্ত সেন্টেন্স, এটি একটি ক্লু যেটিকে দেখে এই গ্যাপটি ফিল আপ করার একটি সুযোগ আছে, এটি বোর্ডে এসেছিল, এটি হচ্ছে অতিরিক্ত অংশ। মূলত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এখন দেখাচ্ছি পাস্ট পার্টিসিপল দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। যেমন দ্য কার মেড ইন জাপান, যে গাড়িটি জাপানে তৈরি, রানস ভেরি স্মুথলি, এটি খুব স্মুথলি বা খুব ভালোভাবে এটি দৌড়ায় বা চলে। তাহলে এখানে দ্য কার হুইচ ওয়াজ মেড, এখানে হুইচ ওয়াজ মেড হচ্ছে রিলেটিভ ক্লজ, হুইচ ওয়াজ বাদ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপলটি রেখে বাকি সব ঠিক রেখেছি, তাহলে এটি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভেরই কাজ করেছে। মূলত এটি রিলেটিভ ক্লজের সংক্ষিপ্ত রূপ। রিলেটিভ ক্লজের সংক্ষিপ্ত রূপ বোঝানোর জন্য মূলত পাস্ট পার্টিসিপলটি দেখিয়েছি, তাছাড়া এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছিল। দ্য কার মেড ইন জাপান রানস ভেরি স্মুথলি, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপলটি কিন্তু দেওয়া আছে, শুধু দ্য কার মেড ইন জাপান, এখানে পাস্ট পার্টিসিপলটি দেওয়া আছে সাবজেক্ট হিসাবে দ্য কার মেড ইন জাপান, কারের পরে মেড ইন জাপান এটি অ্যাডজেক্টিভের কাজ করেছে, আর সাবজেক্ট হচ্ছে দ্য কার, এই কারণে সাবজেক্ট আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব বসাতে হবে সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য, এবং অতিরিক্ত অংশ বসিয়েছি। রানস ভেরি উইথ স্মুথলি, এটি কিন্তু ভার্ব প্লাস অতিরিক্ত অংশ কেন বসিয়েছি, সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য। এখানে কিন্তু পার্টিসিপল ফ্রেজ অলরেডি দেওয়া আছে, পার্টিসিপল ফ্রেজ কিন্তু গঠন করতে হয় নাই। যদি দ্য কার এখানে যদি গ্যাপ থাকতো রানস ভেরি স্মুথলি, তখন এখানে পার্টিসিপল ফ্রেজটি বসাইতাম মেড ইন জাপান, যেটি
অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের সংক্ষিপ্ত রূপ। ডিয়ার লার্নার্স, এখন দেখাবো কমপ্লিটিং সেন্টেন্স উইথ অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কি আমরা বলেছি? অ্যাডভার্ব ক্লজটি হচ্ছে, অ্যাডভার্ব ক্লজ মূলত সাবঅর্ডিনেট ক্লজ বা যা মেন ক্লজ বা পুরো বাক্যকে মডিফাই করে অ্যাডভার্বের মতো কাজ করে। এটি সাধারণত অ্যাডভার্ব ক্লজটি সাধারণত কি টাইম বোঝায়, এরপরে প্লেস বোঝায়। অ্যাডভার্বের মতো টাইম, প্লেস, কজ, ম্যানার, পারপাস, কন্ডিশন, কনসেশন, অ্যাডভার্ব যত প্রকারের অ্যাডভার্ব ক্লজও একই প্রকারের, কারণ অ্যাডভার্ব ক্লজগুলো একটি সিঙ্গেল অ্যাডভার্বের মতোই কাজ করে। অ্যাডভার্ব ক্লজগুলো গঠন কিভাবে করা হয়? অ্যাডভার্ব ক্লজগুলো গঠন করা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট বা আদার পার্টস দিয়ে। অ্যাডভার্ব ক্লজগুলো গঠিত হয়, এর পূর্বে সবসময় সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সাবজেক্ট এবং ভার্ব প্লাস আদার পার্টস থাকে। এখানে বিভিন্ন প্রকার অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা হয়েছে, যেভাবে দেখাচ্ছি। যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ যখন টাইম বোঝায়, সময় যখন বোঝায়, তখন এই অ্যাডভার্বিয়াল ক্লজগুলো হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল দিয়ে তৈরি করে কমপ্লিট করতে হয়। এগুলো দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স আমি বিফোর, আফটার, হোয়েন, হোয়াইল এগুলো দিয়ে আলাদাভাবে করেছি। এখানে শুধু একটি উদাহরণ দিচ্ছি। যেমন আই এম ওয়েটিং ফর দ্য চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছি। ক্যান ইউ টেল মি, তুমি আমাকে বলতে পারবে হোয়েন হি উইল কাম, তখন সে কখন আসবে। ডিয়ার লার্নার্স, এখানে এখানে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজটি সময় বোঝাচ্ছে, এই কারণে হোয়েন দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজটি এখানে যুক্ত হয়েছে। কিন্তু এখানে হোয়েন দেওয়া আছে, হোয়েনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়েছি। অ্যাডভার্বিয়াল ক্লজের গঠনই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হয়। আবার অ্যাডভার্বিয়াল ক্লজটি যদি প্লেস বোঝায়, যেমন এটি পরীক্ষাতে এসেছিল যেগুলো, সেগুলোই দেখাচ্ছি। যেমন আই হ্যাভ টু মিট রায়হান, আমাকে রায়হানের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার হি ইজ নাও, সে এখন কোথায়। এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়ার দেওয়া আছে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসিয়েছি। তাহলে এটি এই অ্যাডভার্ব ক্লজ গঠিত হয়েছে এবং এটি স্থান বুঝিয়েছে। অ্যাডভার্ব ক্লজ যখন স্থান বোঝায় তখন এই অ্যাডভার্ব ক্লজগুলো গঠিত হয় হোয়ার দিয়ে। আবার অ্যাডভার্ব ক্লজ যখন কারণ বোঝায় তখন এগুলো গঠিত হয় বিকজ, সিন্স বা অ্যাজ দিয়ে। যেমন এখানে ঢাকা বোর্ড 2024 সালের কোয়েশ্চেনটি দেখি, এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ, প্রত্যেকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, বিকজ, কারণ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। তাহলে বিকজ অ্যাডভার্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাডভার্ব ক্লজটি গঠিত হয়েছে, বিকজের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্ট বসিয়ে। ডিয়ার লার্নার্স, এটি কারণ বুঝিয়েছে, এই কারণে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে একটি অ্যাডভার্ব ক্লজ গঠন করা হয়েছে। এভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা হয়েছে। এভাবে অ্যাডভার্ব যত প্রকার, অ্যাডভার্বিয়াল ক্লজও তত প্রকার। অ্যাডভার্বিয়াল ক্লজ উদ্দেশ্য বোঝাতে পারে, উদ্দেশ্য যখন বোঝাবে তখন সো দ্যাট দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজটি গঠিত হবে। যেমন ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, সো দ্যাট, যাতে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, যাতে তুমি ভালো ফলাফল করতে পারো। ডিয়ার লার্নার, সো দ্যাট এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটির পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার পার্টস বসিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজটি গঠন করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা হয়েছে। এভাবে কন্ডিশন বা শর্ত বোঝালেও ইফ, প্রোভাইডেড দ্যাট, ইন কেস ইত্যাদি দিয়ে অ্যাডভার্ব ক্লজ গঠন করে কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। যেমন আই হ্যাভ বট এ লটারি টিকিট, আমি একটি লটারি টিকিট কিনেছিলাম। ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারিটি জিততে পারি, আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করব। ডিয়ার লার্নার্স, ইফ আই উইন দ্য লটারি এটি কিন্তু মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটি দেওয়া আছে, কমপ্লিট করতে হয়েছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠন করে। আর ক্লজ গঠনের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব মিনিমাম থাকতে হবে, আর আদার পার্টস থাকতে হবে। এইভাবে ক্লজ গঠন করতে হয়। তাহলে এখানে যেহেতু অ্যাডভার্ব ক্লজটি গঠন করে দেওয়া আছে, তাহলে কমপ্লিট করতে হয়েছে কিভাবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠন করে। আবার কনসেশন বোঝাতে, বিপরীত কিছু বোঝাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাডভার্ব ক্লজ তৈরি করতে হয়। যেমন ডু, অলদো, ইভেন ইফ ইত্যাদি। যেমন
আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। দো, যদিও, আই কুড নট সাকসিড, আমি সফল হতে পারি নাই। তাহলে আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আমি সফল হওয়ার কথা, কিন্তু সফল হইতে পারি নাই। এরকম বিপরীত ধারণা যুক্ত করার জন্য এইরকম কনসেশন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে বিপরীত ধারণা যুক্ত করতে হয়। যেমন ডু, অলদো, ইভেন ইফ। যেমন ডু আই কুড নট সাকসিড, যদিও আমি সফল হতে পারি নাই। যেটি হওয়ার কথা সেটি না হলে এরকম বিপরীত ধারণা যুক্ত করা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন অফ কনসেশন অর কন্ট্রাস্ট দিয়ে। এভাবে অ্যাডভার্ব ক্লজ গঠন করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। এভাবে তুলনা বোঝানোর জন্য, তুলনাটি কোন ধরনের তুলনা, অবাস্তব তুলনা বোঝানোর জন্য কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাডভার্ব ক্লজ গঠন করতে হয়। যেমন অ্যাজ ইফ, অ্যাজ ডু, দেন ইত্যাদি। যেমন হি ওয়াজ এ পেটি ক্লার্ক, সে একজন ক্ষুদ্র কেরানি। বাট হি বিহেভড, কিন্তু সে এমন আচরণ করলো, অ্যাজ ডু, যেন হি ওয়ার এ গ্রেট অফিসার, সে একজন বড় কর্মকর্তা। ডিয়ার লার্নার্স, এভাবে অবাস্তব তুলনা দেওয়ার জন্য অ্যাজ ইফ, অ্যাজ ডু ইত্যাদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাডভার্ব ক্লজ গঠন করতে হয় এবং এভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ডিয়ার লার্নার্স, এখন দেখব কমপ্লিটিং সেন্টেন্স উইথ নাউন ক্লজ। নাউন ক্লজ দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। নাউন ক্লজ কাকে বলে? নাউন ক্লজ মূলত এমন ক্লজ যা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্টের কাজ করে বা অ্যাপোজিশনের কাজ করে। নাউন ক্লজ অ্যাডভার্ব ক্লজের মতো অ্যাডভার্ব বোঝায় না, বা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজের মতো অ্যাডজেক্টিভের কাজ করে না। নাউন ক্লজ কাজ করে কিসের? বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বা অ্যাপোজিশনের কাজ করে। নাউন ক্লজ গঠিত হয় কিভাবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট, WH ওয়ার্ডস অথবা ইফ বা হোয়েদার, এই ওয়ার্ডগুলো দিয়ে নাউন ক্লজ গঠিত হয়। নাউন ক্লজ গঠিত হয়, এখানে স্ট্রাকচারটি দেখিয়েছি। সাবঅর্ডিনেটর বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট আদার পার্টস বসে। ক্লজগুলো মূলত একই টাইপের। যেমন রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের পরে সাবজেক্ট, ভার্ব প্লাস আদার পার্টস বসে। অ্যাডভার্ব ক্লজে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস আদার পার্টস বসে। এবং নাউন ক্লজে সাবঅর্ডিনেটর দ্যাট, WH ওয়ার্ডস আছে কিছু, এবং ইফ, হোয়েদার, এগুলোর আলাদা নাম আছে, আমি পরবর্তী পেজে দেখাচ্ছি। যেমন ডিক্লারেটিভ সাবঅর্ডিনেটর দ্যাট দিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন গঠিত, সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে নাউন ক্লজ গঠিত হয়। এবং এই আবার সাবঅর্ডিনেটর, অল্টারনেটিভ সাবঅর্ডিনেটর যেগুলোকে বলা হয় ইফ বা হোয়েদার, এগুলো দিয়ে কি করা হয়? নাউন ক্লজ গঠিত হয়। তবে নাউন ক্লজ দিয়ে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করব? নাউন ক্লজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার উপায় হচ্ছে, মানে নাউন ক্লজটি গঠন করতে হবে কখন? যখন এই সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া থাকবে অথবা ভার্ব প্লাস অবজেক্ট দেওয়া থাকবে, তখন সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ গঠিত করতে হবে। যেমন ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটি, শি কনফেসড, সে স্বীকার করলো, দ্যাট শি হ্যাড মেড এ মিস্টেক, সে স্বীকার করলো যে সে ভুলটি করেছে। এখানে সাবজেক্ট শি কনফেসড, ভার্ব, তাহলে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বসেছে, দ্যাট শি হ্যাড মেড এ মিস্টেক। নাউন ক্লজটি কীভাবে গঠিত হয়েছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু এটি বসেছে কিভাবে? এটি কনফেসড ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। নাউন ক্লজ ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। এটি অ্যাডভার্ব ক্লজের মতো অ্যাডভার্ব ক্লজের মতো স্থান, সময় অথবা কন্ডিশন, পারপাস বোঝায় না, অথবা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজের মতো মডিফাই বা বিশেষণ করে না নাউনকে। এটি মূলত ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা ভার্বের সাবজেক্ট হিসেবে অথবা কমপ্লিমেন্ট হিসেবে অথবা অ্যাপোজিশন হিসেবে বসে। এখানে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া আছে, তাহলে দ্যাটের পর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসিয়ে নাউন ক্লজ গঠন করা হয়েছে সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য। এভাবে দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে নাউন ক্লজ গঠিত হয়। আবার WH সাবঅর্ডিনেটর বা WH ওয়ার্ড দিয়ে নাউন ক্লজ গঠিত হয়। যে WH ওয়ার্ড দিয়ে নাউন ক্লজ গঠিত হয় এগুলো এখানে দেখিয়েছি, হু, হোয়াট, হোম, হোজ, হুইচ, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ। এই WH ওয়ার্ডগুলো কি করে? নাউন ক্লজ ইন্ট্রোডিউস করে বা নাউন ক্লজ গঠন করে। যেমন হি ইজ স্যাটিসফাইড, এখানে সাবজেক্ট আছে
এবং অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব আছে, তাহলে এখানে কি করতে হবে, প্রিপজিশনও আছে, উইথ প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসাতে হবে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি আর্নস, সে সন্তুষ্ট যা সে উপার্জন করে। এখানে স্যাটিসফাইডের প্রিপজিশনাল অবজেক্ট হচ্ছে হোয়াট হি আর্নস, তাহলে এটি নাউন ক্লজ। কারণ কি, কারণ হচ্ছে এটি স্যাটিসফাইড ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে, প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে। নাউন ক্লজের কাজই হচ্ছে অবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিশন হিসেবে বসে। নাউন ক্লজ আরও কি কি ওয়ার্ড দিয়ে গঠিত হতে পারে দেখায়, যেমন ইফ বা ওয়েদার দিয়ে কখন গঠন হয়, যখন সন্দেহমূলক কিছু গঠন করা হয়, যেমন আই ডোন্ট নো ইফ হি উইল কাম, আমি জানি না সে আসবে কিনা। এই ঘটনাটির মধ্যে সন্দেহ প্রকাশ করা হয়েছে, এই কারণে এই ক্লজটি ইফ দিয়ে গঠিত হয়েছে। ইফের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসেছে, যেমন আই ডোন্ট নো, এবং এটি নাউন ক্লজ কিভাবে, এটি নো ভার্বের অবজেক্ট। আই ডোন্ট নো ইফ হি উইল কাম, আমি জানি না সে আসবে কিনা। শি আস্কড, এবং ওয়েদার কখন বসে, বিকল্প বোঝানোর জন্য, যেমন সে জিজ্ঞেস করলো ওয়েদার আই লাইকড টি অর কফি, আমি চা পছন্দ করি নাকি কফি পছন্দ করি। একটার বিকল্প আর একটা বোঝানোর জন্য ওয়েদার দিয়ে ক্লজটি গঠন হয়। ওয়েদারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার পার্টস, তাহলে এটি আস্কড ভার্বের অবজেক্ট হিসেবে যেহেতু ওয়েদার আই লাইকড টি অর কফি, এটি যেহেতু আস্কড ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটি হচ্ছে নাউন ক্লজ। ডিয়ার লার্নার্স, নাউন ক্লজ মূলত, আমি আবারও বলছি, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে অথবা অ্যাপোজিশন হিসেবে যখন বসে। এগুলো আসলে স্ট্রাকচারের উপর নির্ভর করে এটি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, কিন্তু সবগুলো ক্লজ দিয়েই পরীক্ষাতে ইনকমপ্লিট সেন্টেন্স আসে, যেগুলো আমি বোর্ডের রেফারেন্স দেখিয়েছি। নাউন ক্লজ যখন দ্যাট দিয়ে গঠিত হয়, একটি ব্যতিক্রম রুল আমি এখন দেখাই। নাউন ক্লজ যখন দ্যাট দিয়ে গঠিত হয়, তখন দ্যাটকে সাধারণত ওমিশন অফ কনজাংশন দ্যাট, অর্থাৎ দ্যাটকে উজ্জ্ব রাখা যায়, অথবা দ্যাটকে বাদ দিয়ে একই অর্থ প্রকাশ করা যায়। যেমন আই থিঙ্ক দ্যাট হি ইজ রাইট, আমি মনে করি যে সে সঠিক, তাহলে থিঙ্ক ভার্বের অবজেক্ট হচ্ছে এই সবটুকু নাউন ক্লজ। এই দ্যাটকে বাদ দিয়েও কিন্তু নাউন ক্লজ গঠন করা যায়, যেমন আই থিঙ্ক হি ইজ রাইট। ডিয়ার লার্নার্স, এই ছিল রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এবং পার্টিসিপল ফ্রেজ দিয়ে এবং অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, রুলসগুলো বিস্তারিত দেখিয়েছি। এগুলো কিন্তু শুধু কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য না, এই ক্লজগুলো কিন্তু চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার জন্য একদম বাধ্যতামূলকভাবে শিখতে হবে। এই কারণে ভিডিওটি লং হলেও আমি কিন্তু ক্লজগুলো বিস্তারিতভাবে বুঝিয়েছি, যেহেতু এগুলো রাইট ফর্ম অফ ভার্ব শেখার ক্ষেত্রেও কাজে লাগবে, এবং বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সে একদম 100% এগুলো এই ক্লাসটা দেখতেই হবে এবং এই ক্লজগুলো শিখতেই হবে বাধ্যতামূলকভাবে, তা না হলে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স মোটেও কিছুতেই পারা যাবে না। ডিয়ার লার্নার্স, কমপ্লিটিং সেন্টেন্সের আরও কোনো গুরুত্বপূর্ণ রুল পরবর্তী ক্লাসে ডিসকাস করব। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।